নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা থেকে এবং আজকের যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের অত্যন্ত কাজের বিষয়। কারণ দিন দিন বাড়ছে, হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণপরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেই গণপরিবহনের বেহাল ছবি, অব্যবস্থার ছবি বারে বারে উঠে আসছে এবং সাধারণ মানুষ প্রশ্ন করছেন এর জন্য দায়ী কে, এবং তা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কিন্তু আজ দিনভর শহরের নানা কেন্দ্রে আমি ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি, মানুষের কথা শুনেছি। তারা কি বলেছেন শুনবো। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় শহরতলি বা গ্রামাঞ্চল থেকে শহরে আসতে প্রধান ভরসা সরকারি ও বেসরকারি বাস। কিন্তু করোনা পরিস্থিতিতে 50% বাস নিয়ে রাস্তায় নামতে হচ্ছে বেসরকারি বাস মালিকদের। আর্থিক ক্ষতির আশঙ্কায় অনেকেই পরিষেবা বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে রাজ্যের প্রায় সর্বত্র। বাসস্ট্যান্ডগুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেলেও মিলছে না বাস। বুঝলেন তো, আমাদের সবসময় সপ্তাহে একবার করে কলকাতায় যেতে হয়। তাই এই মুহূর্তে হঠাৎ করে এরকম লকডাউন করার জন্য বাস চলাচল একদম কম আর ট্রেনও চলছে না। তা আমাদের প্রচুর পরিমাণে অসুবিধা বলতে কি বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে। করোনা পরিস্থিতিতে ঝুঁকি থাকছে, তার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সরকারি বাসগুলি। বাড়তি কোনো সতর্কতা বা কিছু আছে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে বাড়তি সতর্কতা বলতে আমাদের পরিষেবার লোক আমরা তো ওখান থেকে আমাদের বলে দিয়েছে যে সতর্কতার সঙ্গে ডিউটি করতে হবে, মানুষের পরিষেবা দিতে হবে। লোকাল ট্রেনের যে যাত্রী সংখ্যা সেই চাপটা গিয়ে পড়েছিল বাসে, কিন্তু সুর কাটলো, তাল কাটলো। প্রায় 2-3 দিন পর সেই সুর তাল কেটেছে। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। অর্ধেক বাসে কিন্তু ফাঁকা। দূরপাল্লার যেসব বাস কাকদ্বীপ যায়, মেদিনীপুর যায়, আরামবাগ যায়, কতুলপুর যায়, বাঁকুড়া যায়, বিষ্ণুপুর যায়, সব বাসে কিন্তু যাত্রী সংখ্যা কম এবং দুপুর 1টার পর থেকে একদম যাত্রী নেই। কাজবাজ নেই, ভাড়াপত্র সেরকম হচ্ছে না। আংশিক লকডাউনে তেলের দাম এত, আমাদের ঠিক পোষাচ্ছে না কাজ করেও আমরা চাইছি যে সেরকমভাবে এদিকে সংক্রমণও তো বাড়ছে, যেহেতু সেই হিসাবে সরকার সেইভাবেই পদক্ষেপ নিক যাতে সবাই আমরা চলতে পারি। এমন প্যাসেঞ্জার হচ্ছে মালিকের তেল কিনে পয়সা পাচ্ছে না যে আমরা নেব। এরকম একটা 7,000 টাকা 7,500 টাকা তেল লাগে, তো ভাড়া হতে গেলে দেখা যাচ্ছে 7,000 হচ্ছে, নাহলে কোনোদিন 8,000 হচ্ছে। বাস কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন হকাররাও। বাস তো চলছে, যদি বা 2-1 ঘন্টায় আসছে, প্যাসেঞ্জার নেই। তো প্যাসেঞ্জার নেই, এই ছোট্ট রিংয়ে 100টা মাল নিয়ে 4 দিন বিক্রি করছে। তো 4 দিনে আমার কত টাকা রোজগার হবে? 100 প্যাকেট মাল বিক্রি করে 4 দিনে আমার 12-14 জন খেতে সংসারে, আমি একজনই রোজগারি। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। তাই আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। বন্ধ হয়েছে লোকাল ট্রেন, দূরপাল্লার বাসেও তার প্রভাব পড়েছে। লোকজন হচ্ছে না, যাত্রী হচ্ছে না। এই সময় কিভাবে বাস চালাবে সেটাই এখন চিন্তার বিষয়। তারা বলছেন এবার বাস চালাতে হলে বাস বিক্রি করেই বাসটা চালাতে হবে। ক্যামেরায় রোহিতের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, ধর্মতলা। একবারই তাই, সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষ চলবেন কিভাবে? যারা গণপরিবহনের সঙ্গে জড়িত, যাদের সংসার গণপরিবহনের সঙ্গে জড়িত, তাদের সংসার চলবে কি করে তা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করবো। এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা গণপরিবহনের উপর নির্ভর করে যাতায়াত করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যান, ব্যবসা করেন, চাকরি করেন, তাদের কিভাবে চলবে এবং তা করতে গিয়ে করোনা কি আরো বেশি করে ছড়িয়ে পড়বে না তা বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যে ডক্টর রাজদীপ সাহা। ডক্টর সাহা, আপনাকে ওয়েলকাম জানাই। অনেক দিন পর আবারও আমরা আপনাকে পেয়েছি এবং বিভিন্ন অনুষ্ঠান করেছি করোনা নিয়ে। আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেই ভাষায় একদম বুঝিয়েছেন। আমি আজ বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এইভাবে গণপরিবহন চলতে থাকলে আপনার পেছনেই যেভাবে গণপরিবহন চলছে, কারোর মুখে মাস্ক দেখতে পাচ্ছি না, কোথাও সবার দৈহিক শারীরিক দূরত্ব পর্যন্ত নেই, এইভাবে গণপরিবহন চললে করোনা বাড়বে না কমবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি ট্রেন বন্ধ করে দিলাম কিন্তু বাস চলছে। তার মানে কি ট্রেনের যে এত 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 যারা আছে, যারা রোজ দিন ট্রেনে যাতায়াত করে, তারা কি করছে? তারা কিন্তু সবাই বেরোচ্ছে, কেউ পেটের দায়, কেউ তাদের নিজস্ব যারা ব্যবসা বাণিজ্য করে সেখানে যাচ্ছেন তারা। এবার সেই প্রবলেমটা কী হচ্ছে? প্রবলেম সবাইকে বেরোতে হচ্ছে তার পেটের দায়। সুতরাং সেই পুরো রাশটা পড়ছে কিন্তু আমার বাসের উপরে, একদমই বাসের উপর পড়ছে এবং বাস যারা চালাচ্ছে তাদের অবস্থাকে একটু বোঝার চেষ্টা করব। দাদা, লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, বাসের উপর পুরো চাপটা পড়ছে। কেউ কেউ বলছেন বাসে ভিড় হচ্ছে না, কেউ বলছে প্রচুর ভিড় হচ্ছে। ছবিটা কি? বাসের অবস্থা দাদা খুবই খারাপ, কি বলবো। এই আজকে 4টে ট্রিপ করবো, 4 ট্রিপে
চার টিপে হয়তো খুব জোর হলে 3,000 থেকে 3200 টাকা ভাড়া হবে, 2800 থেকে 3,000 টাকা তেল লাগবে, ড্রাইভার কন্ডাক্টরের মাইনা আছে, হেল্পারি খরচ আছে, পেটি খরচ আছে, ইউনিয়ন খরচ আছে। অবস্থাটা কেন, কাকে কাকে দায়িত্ব নিতে হতো আপনাদের কি মনে হয়? কি বলবো দাদা, এখন তো আমরা সমস্যায় পড়ে আছি, আমাদের দিনমজুরি এইভাবে করে খেতে হবে, কিন্তু আমরা এই ছাড়া তো আর কিছু করতে পারবো না। হ্যাঁ, যেভাবে দিন যায় সেটা আমরা আমাদের ভালো মনে করতে হবে। আগে 500 ইনকাম করতাম, এখন হয়তো 150 থেকে 200 ইনকাম করবো। কিন্তু একদমই, যারা বাসের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, একটু কথা বলি দাদা, কি মনে হচ্ছে, রাস্তায় তো বেরোচ্ছেন, বাসের অবস্থা কি দেখছেন? ঠিকই আছে মোটামুটি। বাস তো বাসের মধ্যে ভিড় রয়েছে না ফাঁকা? কোনো বাসে ভিড় আছে, কোনো বাসে ফাঁকাও আছে। এরকম দেখুন, ওই তো সামনে তো বাস রয়েছে, এরকম ভিড়ও নেই। ট্রেন বন্ধ হয়ে যায়, সমস্যা হচ্ছে তো? সমস্যা তো হচ্ছে, সমস্যা তো লাগবে। একদমই তাই হবে। একদমই ডক্টর সাহার কাছে আবারও চলে যাব। ডক্টর সাহা, আপনি যে কথাটা তুলে ধরছিলেন, এইভাবে করোনা বাড়বে বই কমবে না। অবশ্যই দেখুন, এখন কিছুক্ষণ আগে যখন আমরা আসছিলাম, লাইন দিয়েছিলাম, প্রত্যেকটা যখন যাত্রী লাইন দিচ্ছে, একে অপরের উপর প্রায় চলে আসছে, অনেকের মাথায় মাস্ক নেই। সেক্ষেত্রে কী হবে, আমাদের যে কারণে তৈরি করা এই যে আমাদের 50% বাস, তার ট্রেন বন্ধ, সেটা কিন্তু ফুলফিল আমাদের হচ্ছে না। সুতরাং আমরা চাই হচ্ছে কি, প্রত্যেকটা বাসে আমাদের টাইম ঠিকঠাক করে দেওয়া হোক, যাত্রীদের যারা ওয়েট করছে তাদের নির্দিষ্ট ব্যবধানে বা দূরত্বে দাঁড়িয়ে থাকা হোক, তার সঙ্গে আরও যে সমস্ত প্রবলেমগুলি যেগুলি আছে সব কটা একসঙ্গে সলভ করতে হবে, তাহলে কিন্তু ভাইরাসটা আমাদের দেশ থেকে যাবে। আর এই যে শুধু আমি ট্রেনেকে পুরো বন্ধ করে দিলাম, বাসকে চালু করতে দিলাম, এটা কিন্তু ঠিকঠাক হলো না। আর যদি বাস চালু করতে হয় তাহলে 50%, তাহলে আমার এমন কিছু ব্যবস্থা করতে হবে, আমাদের একাধিক সংখ্যক আমাদের কিছু যে বাস হোক বা আমাদের যে আর বাদবাকি আছে যেগুলি ট্যাক্সি, সেগুলো কিন্তু বিপুল পরিমাণে রাস্তায় দিতে হবে। না হলে আমি ট্রেনকে বন্ধ করলাম, বাসকে রেখে দিলাম, সেরকম করতে হবে না। একদমই তাই। এবং ডক্টর সাহা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিন এবং অক্সিজেন। আজ অক্সিজেন নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন অক্সিজেন কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রয়েছে, রাজ্যের কিছু করার নেই, এবং কেন্দ্র যতটা অক্সিজেন পাবে রাজ্য ততটাই সাধারণ মানুষকে দিতে পারবে। ইতিমধ্যেই 550 টন অক্সিজেন চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রকে চিঠি দিয়ে। তো এই মুহূর্তে আমাদের রাজ্যের কি পরিস্থিতি, ব্লু প্রিন্টটা কি দেখছেন? দেখুন, অক্সিজেনের রিকোয়ারমেন্ট আমাদের আছে, আগেও ছিল ফার্স্ট ওয়েভ, এখন আমরা সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপারটা হচ্ছে। সেকেন্ড ওয়েভে কিন্তু ইনফেক্টিভিটি অনেক বেশি, একজনের থেকে বাড়ির যদি একজনের হয় 4 জন 5 জনের হয়ে যাচ্ছে। সুতরাং আর এই যে নিউ স্ট্রেনটা দেখতে পাচ্ছি আমরা, সেই স্ট্রেনটা যেটা প্রবলেম হচ্ছে, খুব 2-3 দিনের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা পেশেন্ট অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। তাই জন্য আমরা বলছি অক্সিজেনের চাহিদা যেটা আছে ঠিকঠাক করে যোগান দিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই এই যে আপনি যেটা বললেন, আরও আমাদের হসপিটালে বেডের সংখ্যা বাড়াতে হবে, ভেন্টিলেশনের ব্যবস্থা আরও যেন ভালো হয়, এখন চলছে যেটা আরও ভালো করতে হবে। এইরকম করতে প্রত্যেকটা পেশেন্ট যেন ঠিকঠাক করে ট্রিটমেন্ট পায়। আর এই স্ট্রেনটার যেটা প্রবলেমটা হচ্ছে, আর্লি যে আমাদের হাইপক্সিয়া হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তে অক্সিজেনের সমস্যা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের যদি অক্সিজেন ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা অনেকেই পড়বে। এখন যারা ভুগছে পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্টের এই প্রবলেমটা একটাই, যে আমাদের অক্সিজেনটা যোগান যেন ঠিকঠাক করে হয়। একদমই। আমার সঙ্গে ইতিমধ্যে আলোচনায় যোগ দিয়েছে বিজেপি থেকে প্রীতম দা, সরাসরি একটা প্রশ্ন করব। আজ বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অক্সিজেন কেন্দ্র সরকার পাঠায়, এবং অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে কেন্দ্র সরকারের জন্য হচ্ছে, তাদের তত্ত্বাবধানে অক্সিজেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, তো দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যেরকম বলেছেন, উনি আবার মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছেন। অলরেডি ভারতের জনসংখ্যা নিয়ে উনি একটা সংখ্যার তথ্য মিথ্যে কথা বলেছেন আজকে। এবং কেন্দ্রীয় সরকার যে অক্সিজেন প্লান্টের জন্য জানুয়ারি মাসে পিএম কেয়ারে টাকা পাঠিয়েছিল, সেই টাকা কোথায় গেল সেটার উত্তর চাইছি, আপনার ক্যামেরা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। সেকেন্ড, আপনার এই যে অক্সিজেনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় অক্সিজেন পশ্চিমবঙ্গে অপ্রতুল্য নয়। পশ্চিমবঙ্গে অপ্রতুল্য ছিল হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, সেইটাও সেই ক্রায়োজেনিক সিলিন্ডার ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটে আমাদের কেন্দ্রীয় সরকার সরবরাহ করছে, উইথ অক্সিজেন সরবরাহ করছে। সুতরাং ওনাকে এই রাজনীতিটা না করে, আপনাকে দয়া করে বলছি, আপনি এই কোভিডের পরিস্থিতি রাজনীতি না করে সঠিক পরিষেবা দিতে সাহায্য করুন, এবং এই কাটমানি নেওয়া বন্ধ করুন। অলরেডি সাগর দত্ততে আপনারা জানেন টাকা ছাড়া বেড পড়ে রয়েছে লোকে, কিন্তু টাকা ছাড়া লোকে 10,000 টাকা 5,000 টাকা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে তাছাড়া লোকে সাগর দত্তে ভর্তি হচ্ছে না। যেমন বিজেপি থেকে প্রীতম দা রয়েছে, তেমনি আমরা আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে মানুষ দা। অবশ্যই মানুষ দার কাছে এলে এই প্রীতম দা যে প্রশ্নগুলো ছুড়ে ধরছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। মানুষ দা অবশ্যই আসছে, বেশ কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। প্রীতম দা, আরও একটা কথা, ট্রান্সপোর্ট
গণপরিবহন, যার জন্য শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ যুদ্ধ যেটা হয়েছিল সেটা সেই যুদ্ধ শেষ যুদ্ধ বলা হচ্ছে। আমি শেষ করি যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে গণপরিবহনের একটা বাস ভাড়া বৃদ্ধির তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে বলতে হয়েছিল কোনো ভাড়া বাড়ছে না। তারপরে আমরা দেখেছিলাম বাদুরজলা ভিড়, মানুষের হয়রানি, মানুষের জীবন নিয়ে টানাটানি, এই ছবি উঠে এসেছিল। আবার দ্বিতীয় পর্যায়ে সেই অব্যবস্থার ছবি। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যেন তেন প্রকারণে ক্ষমতা চাই, মানুষের মৃত্যুর উপর দিয়ে ক্ষমতা চাই। এখানে যে এত লোক জারি রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে তারা রুটি রোজগার কী করে চালাবে। আজকে এই একটা বাস এখানে স্যানিটাইজ করা হচ্ছে কিনা, এনাদেরকে বলছে কিনা যে আপনারা যা যাচ্ছেন আপনাদের স্যানিটাইজেশন হচ্ছে কিনা, প্রপার রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, কিছুই হচ্ছে না, পুরো অব্যবস্থা। শুধু তো বাস একমাত্র পশ্চিমবঙ্গে চলছে না, সারা ভারতবর্ষে চলছে। আপনি গুজরাটে খবর নিন, আপনি মধ্যপ্রদেশে খবর নিন, আপনি আসামে খবর নিন। আসাম টাসাম তো একটা সময় একদম ছোটো রাজ্য ছিল, আজকে ওখানের পরিস্থিতি দেখুন। আমার নিজের কাকা আজকে ভর্তি আসাম ডিফু মেডিকেল কলেজে। যখনই প্রবলেম হচ্ছে ফোন করা হয়েছে, সাথে আমাদের কিছু করতে দেয়নি। একদম গভর্নমেন্টের নোডাল এজেন্সি, কী সুন্দর সিস্টেম। 108 ওরা ফোন করেছে, ওখান থেকে অ্যাম্বুলেন্স এসেছে, এসে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে। এই সিস্টেমটা এখানে কেন ডেভেলপ করতে পারছি না আমরা? তার কারণ হচ্ছে আমাদের মানে একদম করার ইচ্ছে নেই, যেটাকে বলে আমাদের শুধু রাজনীতিকরণ, শুধু রাজনীতিকরণ। আপনার ক্যামেরার মাধ্যমে আমরা বলতে চাইছি 1,17,00,000 টাকা, 1,00,000 টাকা নয়, সরি, 1,17,00,000 ভ্যাকসিন। আপনারা শুনুন, 1,17,00,000 ভ্যাকসিন অলরেডি পশ্চিমবঙ্গে চলে এসছে। সে 1,17,00,000 ভ্যাকসিনের মধ্যে প্রায় 3%, 3.something% অলরেডি ওয়েস্টেজ হয়ে গেছে। এই ওয়েস্টেজটার জন্য কে দায়ী, কারা দায়িত্ব নেবে? এবং এই যে যাদেরকে দেওয়া হলো তাদের শ্বেতপত্র প্রকাশ করুক। আমরা যে বলছি যে এই ঠিক আছে, ডক্টর রাজদীপ শাহ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর শাহ, কি মনে হয় ভ্যাকসিন সত্যি এসেছিল, ওয়েস্টেজ হয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, ভ্যাকসিন যেটা সেটা অবশ্যই আমাদের লাগবে। যে আগে যেটা হয়েছিল কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, এখন আমরা নানা রকম মিডিয়ার সূত্রে দেখতে পাচ্ছি যে কিছু ভ্যাকসিন, উনিও যেটা বললেন যে আমাদের ওয়েস্টেজ হয়েছে। সুতরাং আমরা কি করব, এই যে ভ্যাকসিনের সৎ ব্যবহারটা করতে হবে 1 নম্বর। আর যারা পাচ্ছে, আমাদের গাইডলাইন্স দেওয়া হচ্ছে, পরপর বলে দেওয়া হচ্ছে যাদের বয়স প্রথমে 65-এর বেশি, তারপরে 45 to 60 উইথ কোমরবিডিটি, আর তারপরে এখন যেটা চলছে 18 থেকে যেটা রেস্ট চলছে, যেটা আমাদের উচিত হচ্ছে ভ্যাকসিন ঠিকঠাক করে যোগান করা। আর যদি কোনো ওয়েস্টেজ হয়ে থাকে সেটাকে ঠিকঠাক করে আবার ভালো করে প্রোটোকল তৈরি করে আমাদের যারা পাচ্ছে না তাদের জন্য ইমিডিয়েটলি দেওয়া হয়। কারণ আমরা জানি এই যে প্যান্ডেমিক ওয়েভটা যেটা চলছে সেটা একমাত্র আমাদের ভ্যাকসিন দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে ভাইরাসটা চলে যাবে আর আমরা করোনা মুক্ত হব। সুতরাং আমরা বলছি যে এখনও পর্যন্ত কিন্তু অনেক ভ্যাকসিন আন্ডার ট্রায়ালে আছে। রিসেন্টলি জুন মাসে একটা জনসন যে ভ্যাকসিনটা তৈরি করে সেটাও দেখলাম। এখন আমাদের প্রচুর পরিমাণে ভ্যাকসিন আসছে, প্রচুর অর্থ এর পিছনে ঢালা হয়েছে। সুতরাং আমরা চাইবো যে প্রত্যেকটা জনসাধারণ যেন ঠিকঠাক করে ভ্যাকসিন পায় আর আমরা এই ভাইরাসটাকে জয় করতে পারি। সো দ্যাট আমরা চাইবো আর 1 বছরের মধ্যে যেন ভাইরাসটা আগের যে ফার্স্ট ওয়েভ দেখতে পেয়েছি, আমরা বলেছিলাম হয়তো এর পরের বছর যে হারে ভ্যাকসিনেশন হচ্ছে, ডক্টর শাহ আপনিও তো স্বীকার করবেন এইভাবে ভ্যাকসিনেশন চললে এ রাজ্যে, অন্তত এই রাজ্যের ছবিটা আমি বারবার স্টাডি করার চেষ্টা করছি, এইভাবে যদি ভ্যাকসিনেশন চলে তাহলে কিন্তু প্রত্যেক মানুষ ভ্যাকসিন পাবে না। থার্ড ওয়েভ যেটা আসার কথা সেটা কিন্তু চলে আসবে। ইভেন 18 বছরের ঊর্ধ্বে যাদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত এ রাজ্যে সেটা শুরু করা যায়নি, কারণ আগের ফার্স্ট ডোজ যাদের দেওয়া হচ্ছে সেকেন্ড ডোজ কমপ্লিট হয়নি। আমরা এই আলোচনায় থাকবো, অবশ্যই থাকবো, এবং টান 1 ঘন্টার আলোচনায় আমরা থাকবো এবং বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো সাধারণ মানুষের অসুবিধার কথা বারে তুলে ধরবো রিপাবলিক বাংলার পর্দায়। এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
বিরতির পর ফিরে এসে চোখে চোখ রেখে বুক চিতিয়ে আবারও প্রশ্ন করবো সাধারণ মানুষের জন্য, এই বাংলার মানুষ ভ্যাকসিন কবে পাবে, অক্সিজেন কবে পাবে এবং গণপরিবহন কবে ঠিকঠাক হবে। আমার সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে মানসদাকে স্বাগত জানাবো। মানসদা, সরাসরি চোখে চোখ রেখে আপনাকেই প্রথম প্রশ্নটা করছি, গণপরিবহনের এত অব্যবস্থা কেন? কোথাও লোকজন পাওয়া যাচ্ছে না, ভিড়, বাসে সিট ভরছে না, বাস মালিকরা সংকটের মুখে পড়ছে, অন্য কোথাও ভিড়ে ঠাসা বাস, বাদুরজোলা ভিড়, সাধারণ মানুষের নাজেহাল হচ্ছে। এবার আমি একটা কথা বলে দিই, এই মুহূর্তে একটা না অনেকগুলো বলুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা মানব দরদী সরকার রয়েছে, মানুষের হিতার্থে, মানুষের জন্য যা যা আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমি শেষ করার আগেই তো বলে দিলেন কথা, আপনি তো আমার বলার আগেই বলেন। মানুষের হিতার্থে, মানুষের প্রয়োজনে যা যা সদর্থক ব্যবস্থা নেওয়ার দরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ব্যবস্থাই নিচ্ছে। সব সময় প্রথম কথা, 10 বছর ধরে এই করোনা এসেছিল, হ্যাঁ আমি আগে বলছি, আজকে বলছে বাসে বাদুরঝোলা ভিড়। আমরা কি বলেছি? আমরা বলেছি আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে যে কোনো প্রকারেরও এই করোনার কমিউনিটি স্প্রেডিংটাকে রুখতে হবে, সেকেন্ড ওয়েভটাকে রুখতে হবে, মানুষকে বাঁচতে দিতে হবে, মানুষ যাতে বাঁচে, মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তার সেটাই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। এবার এই জন্য আমরা ট্রেন চলাচল কিছুদিনের জন্য সাসপেন্ড করেছি, কারণ আমাদের রুরাল এরিয়া থেকে হিতে বিপরীত হয়নি, কিছু হিতে বিপরীত হয়নি, মানুষ বাঁচবে। এই তো বাস রয়েছে, সবাই লাইন দিয়ে উঠেছে, কমিউনিটি ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে, মানুষরা হচ্ছে, এই মানুষগুলো জবাব দিন, এই মানুষগুলোর কাছে ডিস্টেন্স মেনটেন। দাদা আমি একটু কথা বলার চেষ্টা করি। লোকাল ট্রেন চললে সুবিধা হতো না বাস চললে সুবিধা হতো? লোকাল ট্রেন চললে সবকিছু লোকাল ট্রেনের সঙ্গে লোকাল ট্রেন খুব দরকার ছিল, করোনা এতে যাবে না, এভাবে যারা করছে এইভাবে করোনা যাবে, সাধারণ পাবলিক মারা যাবে, দুদিন পর থাকবেন, একদমই সরকারি বাসে কেন্দ্র বাহিনীকে নিয়ে এসে জঙ্গল থেকে তুলে এনে কেন্দ্র বাহিনীকে এখানে এনে একদমই। তপন ব্যানার্জি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। তপন বাবু, আপনার কাছে আবার একটা প্রশ্ন, এই যে বাসের অব্যবস্থা চলছে কি বলবেন আপনি? আপনারাও তো সংকটে। নমস্কার। এই মুহূর্তে রাজ্য এবং দেশ জুড়ে কোভিড-19 যেভাবে থাবা মেরেছে, তাকে মোকাবেলা করার জন্য সাধারণ মানুষ প্রত্যেককেই সচেতন হতে হবে। এবং বাসের যে গণপরিবহন থেকে সর্বপ্রথম এটা স্প্রেড করে, এবং গণপরিবহনকে যদি সেফ জন্য না রাখা যায় তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সরকারকে উভয়কেই এগিয়ে আসতে হবে কি করে গণপরিবহনকে সেভ করা যায়। এই মুহূর্তে যারা আমাদের যে শ্রমিকরা আছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে যারা ডিউটি করছে, তারাও কি করে সেফ জন্য থাকে এটাও দেখতে হবে। গাড়ির সংখ্যা কম একটি কারণে, একদিকে ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, জ্বালানি গাড়ি চালিয়ে জ্বালানি ভাড়া বৃদ্ধির দাবি করেছেন, সেই ভাড়া বৃদ্ধির দাবি গ্রাহ্য করা হয়নি, কি বলবেন? বিষয়টা হচ্ছে বাসের ভাড়া নিয়ে এই রাজ্যে আজ নতুন না, 1975 সাল থেকে আমি বলছি রাজনৈতিক সিদ্ধান্তই হয়, এবং যে কোনো শিল্পকে বাঁচাতে গেলে রাজনৈতিক সিদ্ধান্তকে বাদ রেখে সেই শিল্পকে দেখতে হবে। বাসের এই মুহূর্তে যা খরচ, রাস্তায় পাবলিক মানুষ নেই, মানুষ রাস্তায় বেরোচ্ছে না, ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেক্ষেত্রে গাড়ি চালিয়ে জ্বালানি খরচ উঠছে না, কি করে বাস মালিকদের তো আর গৌরী সেন নেই, রাজ্য সরকারের একটা গৌরী সেন আছে, তারা ভর্তুকি
দিয়ে গাড়ি চালায়, তো সেক্ষেত্রে রাজ্য সরকারকে ভাবতে হবে যে বেসরকারি পরিবহন। সারাশির মতো সংকটে পড়েছেন, বোঝা গেল। তপন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আলোচনায় ছিলাম মানুষ দা তপন বন্দ্যোপাধ্যায়, তপন ব্যানার্জি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন, বাস সংগঠনের তিনি পদে রয়েছেন। তিনি বলছেন ইমিডিয়েটলি বাস ভাড়া বাড়ানোর দরকার ছিল, বৃদ্ধি করা দরকার ছিল। আমার প্রশ্নটা কমপ্লিট করি। আমি যদি খুব ভুল না করি শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রী ছিলেন বাস ভাড়া বৃদ্ধি হবে এমনটা ঘোষণা করেছিলেন তিনি, কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছিলাম 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তিনি পুরো 90 ডিগ্রি ঘুরে বলেছিলেন বাস ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং কোন চাপে হচ্ছে না সেটা মিডিয়া ভালোভাবে বুঝতে পেরেছিল, সাধারণ মানুষ ভালোভাবে বুঝতে পেরেছিল। এই দায় টাকা। এবার আমি একটা কথা বলি, অনেকগুলো বলুন। আমি বলছি প্রথম পয়েন্ট যেটা বাস ভাড়া বৃদ্ধি হবে, বাস ভাড়া ভিড় করবেন না দাদা, হাত জোর করছে, ভিড় করবেন না। যারা বাস ভাড়া ধরার জন্য দাঁড়িয়েছেন তারা দাঁড়িয়ে থাকুন, কিন্তু ভিড় করবেন না। আমাদের অনুষ্ঠান টিভিতে দেখতে পারবেন, আপনাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন, বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। হাত জোর করে অনুরোধ করছি, ভিড় করবেন না। সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখুন, যাতে না আমাদের বলতে হয় যে আমরা অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করছি আপনাদের জন্য। প্লিজ 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 ভিড় করবেন না, প্লিজ। একদম যে আলোচনায় ছিলাম। এবার আমি বলছি বাস ভাড়া বৃদ্ধির কথা যেটা বলা হচ্ছে, আমাদের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী রয়েছেন, এখনো ক্যাবিনেট ডিস্ট্রিবিউশন হয়নি, যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার হবেন। আমাকে বলতে নয় তো, আগে থেকেই চাই যায়, এদের কাজই হচ্ছে বারবার উইদাউট এনি লজিক, শুধু চিৎকার। 10 বছর 5 বছর 6 বছর ধরে বলুন নরেন্দ্র মোদী কি করছে? মানুষের বয়স বেশি যায়, একটু কুল করছে আমাকে আগে বলতে দিন। কথাটা হচ্ছে আমাদের দায়িত্বশীল মানব দরদী মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট এখনো ডিস্ট্রিবিউশন করেননি। আমরা ট্রান্সপোর্ট মিনিস্টার আসবে, সব কিছু পর্যালোচনা করে যেটা মানুষের স্বার্থে, মানুষের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত সেটাই নেবে। আর আমি বলছি শুভেন্দু অধিকারী নিজের থেকে দায়িত্ব দিয়ে কেন বৃদ্ধির কথা বলেছিল? আগে ক্যাবিনেটে আলোচনা করতে হয়। আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে, কি তৈরি হবে, আমার বাবা আমার মায়ের সঙ্গে আলোচনা করে বলেন অমুককে নেমন্তন্ন করা হয়েছে, তমুককে নেমন্তন্ন করা হয়েছে, আমাকে বলো কি কি করলে সবাই সুন্দর হবে। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, ক্যাবিনেট কবে গঠন হবে, মিনিস্টার কবে আসবে, সেই অপেক্ষায় যদি বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়, সাধারণ মানুষকে ছেড়ে দেওয়া হয়, শ্মশানে পরিণত হবে। আমি নিচ্ছি একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
রোগী ভর্তিতে নয়া গাইডলাইন কেন্দ্রের। কোভিড রিপোর্ট ছাড়াই হাসপাতালে ভর্তি নিতে হবে কোভিড রোগীকে। কোনো রোগীকেই ফেরানো যাবে না, নয়া নির্দেশিকা কেন্দ্রের। অক্সিজেনের সংকট কাটাতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের। অক্সিজেনের যোগান এবং বিভিন্ন রাজ্যে বন্টন দেখবে 12 সদস্যের দল। ভ্যাকসিনেশনটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। অক্সিজেন ভাগ করার ব্যাপারটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। কেন বাংলার সাথে বিমা অফিসের আচরণ? 3 কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, 1.5 লক্ষ দিয়েছে। রাজ্যের অক্সিজেন বাইরে চলে যাচ্ছে। বাংলার সঙ্গে বিমাত্র সুলভ আচরণ কেন্দ্রের। কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। আজকে আমার কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যাচ্ছে বাংলার নারী শক্তির কাছে। আমার বাংলার মা বোনেদের আমি জানাই আমার নত মস্তকে আমার প্রণাম ও সালাম, আমার অভিনন্দন, শুভেচ্ছা। বিজেপি নয়, ডাবল সেঞ্চুরি করেছে তৃণমূল। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। নারী শক্তি ও তরুণ প্রজন্মের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। টাকা ছড়িয়ে জেতার চেষ্টা করেছিল বিজেপি, খোঁচা মমতার। মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছেন, কিন্তু রাজ্যের মানুষই সুরক্ষিত নয়। উনি বিরোধী শূন্য বিধানসভা চাইছেন। পরিস্থিতি বদলালে সিদ্ধান্ত বদল, জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ট্রেন নেই, দূরপাল্লার বাসে কমছে যাত্রী সংখ্যা। ধর্মতলায় বাস অমিল, হাতে গোনা যাত্রী নিয়ে বাস চালাতে অনিচ্ছুক বাস মালিকরা। একই ছবি জেলাতেও। বাংলার মানুষ কবে প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন পাবে, কবে অক্সিজেন পাবে এবং বাংলার মানুষ গণপরিবহন সুষ্ঠুভাবে কবে ব্যবহার করতে পারবে? কারা দায়ী, কারা রেসপন্সিবিলিটি? আমি আবারও জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, কিন্তু তার আগে ডক্টর সাহার কাছে আমি যাব। ডক্টর রাজদীপ সাহা আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সাহা, এই ছবিগুলো যেগুলো দেখছেন, এই ছবিগুলো আপনার মনে হয় করোনা কমবে? করোনা তো হিতে বিপরীত হচ্ছে, করোনা তো হু করে বাড়বে। দেখুন, এখন যেটা আংশিক লকডাউন যেটা বলা হয়েছিল, সেটা আমরা এখন রাস্তায় কিন্তু বেরোতে দেখতে পাচ্ছি না এরকমভাবে। এখন দেখতে জনঢল, কে মাস্ক পরে নেই, কে মাস্ক পরে আছে, একজন মাস্ক পরে নেই, একজন মাস্ক পরে আছে। সুতরাং একজনের থেকে আরেকজনের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে। আর এই মাত্র যেটা দেখলাম, এত লোকের ঢল, তারপরে আবার একটা বাসের জন্য যদি এরকমভাবে একের পর এক যদি লোক ওয়েট করতে হয়, সেক্ষেত্রে একজনের থেকে ইনফেকশন চলে যেতেই পারে। সুতরাং আমরা বলবো, যদি লকডাউন ঠিকঠাক করে মানতে হয়, অবশ্যই লকডাউন ঠিকঠাক করে মানা হোক, 1 নম্বর। আর 2 নম্বর, ঠিক টাইম বেড়ে দেওয়া হোক, যে এই সময়টা বেরোতে পারবে, এই সময়টা বেরোতে পারবে না। যেটা আমরা ফার্স্ট স্টেপে দেখেছি, এখন কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি সেকেন্ড স্টেপে অনেক রিল্যাক্সেশন দেখতে পাচ্ছি। একদমই তাই। এবং মানুষের কাছে চলে যাবো, মানুষরা গণপরিবহন সুষ্ঠুভাবে চালানো সম্ভবত শুভেন্দু অধিকারী যে ব্যবস্থাটা নিতে চলেছিলেন, সেই ব্যবস্থা কোনো এক কারণে বন্ধ হয়ে যায়। বাস মালিক সংগঠন বারে বারে বলছে, যদি ভাড়া বৃদ্ধি না হয়, সামান্য ভাড়া বৃদ্ধি যদি না হয়, তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। কোভিড বিধি মেনে যদি বাস চালানো হয়, এক সিটে একজন বসবে, অন্য সিট বসবে না, এই অবস্থায় বাস চালানো সম্ভব নয়। তাহলে সেই অবস্থায় বাস চলছে না, কোভিড বাড়ছে, হিতে বিপরীত হচ্ছে। আমরা চাই এক্ষুনি বাস ভাড়া কমিয়ে দেব। তার আগে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়ে পেট্রোল আর ডিজেলের দামটা কমাতে হবে। বাড়াতে বলছি, ডিজেলের সঙ্গে বাস ভাড়া ডাইরেক্টলি রিলেটেড। একদম আজকে আমি উত্তর দিই। অনুজদা বললেন খুব ভালো কথা, বলেছেন তো অনেকটা, একটু আমি বলি। অলরেডি আজকে আমরা তার জন্য আমরা ওয়েলকাম জানিয়েছি। অলরেডি পশ্চিমবঙ্গ থেকে 5টা বাস মালিক সংগঠন, পরিবহন ব্যবস্থার সংগঠন দাবি করেছে যে পেট্রোল পণ্য জিএসটির আওতায় আনানো হোক। আমি এই ক্যামেরার মাধ্যমে, মানুষদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, উনি ক্যাবিনেট মিটিংয়ে, এটা ফার্স্ট মিটিংয়ে, ক্যাবিনেট যে মিটিংটা বসবে, সেখানে ফার্স্ট মিটিংয়ে এইটা সিদ্ধান্ত নিক যে জিএসটির আওতায় যেন পেট্রোল পণ্য আনা হয়। তাহলে দেখবেন প্রায় 27 টাকা পেট্রোলের দাম কমে গেছে। এটা ইমিডিয়েটলি মাননীয়কে অনুরোধ করছি, আপনি করুন। এবার কথাটা হচ্ছে, আমার বন্ধু তিনি অনেক দায়িত্ব নিয়ে বললেন যে ক্যাবিনেট মিটিংয়ে এটা আলোচনা হচ্ছে জিএসটির মধ্যে। আমার কথা হচ্ছে, সাধারণ মানুষ জিএসটি খায় না, মাথায় দেয় না। জানে সাধারণ মানুষ জানে সব আপনি জিএসটি জানেন? এবার আমার কথা হচ্ছে, জানেন তো জিএসটি জানে সব। আচ্ছা, এবার জানে, খায় না, মাথায় দেয়, জানে, মানলাম।
এবার আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল ইনফরমেশন। প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে ডিজেলের দাম আজকে থেকে 40 টাকা কমলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না, তৃণমূলের সরকারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার চলে না, এটা ফেডারেল স্ট্রাকচারে চলে, কনস্টিটিউশনাল বেঞ্চে চলে, কনস্টিটিউশনাল বেঞ্চে চলে। কাকে প্রশ্ন আছে? এনার কথা শুনুন, আমি সাধারণ মানুষ, আমি কথা বলছি। না আপনি প্রশ্ন করতে পারেন, কোনো অবজারভেশন দিতে পারেন না, প্রশ্ন করুন কাকে করবে, কাকে প্রশ্ন করবে, কাকে, তৃণমূল না বিজেপি, কাকে করবে? মোদিকে বলুন। এই মোদি যে আমাদের মানে এই করেছে, কি করেছে আগে বছরে মানে যেরকম মানে কি করেছে সেরকম তো এরকমই হচ্ছে। মানে উন্নতন কি হলো, বলে পরিবর্তন হলো কি হলো পরিবর্তন? ওনার উত্তর উনিই দিলেন যে আগের বছর ভালো হলো, 17ই মার্চে ভালো হলো, সেকেন্ড ওয়েভ আসছে, 1,17,00,000 লোক ভ্যাকসিন পাঠানো হলো পশ্চিমবঙ্গ মানুষের জন্য, তার শ্বেতপত্র প্রকাশ হলো না, তার পাঠিয়েছে, দেখাচ্ছে তো মানুষদা ইনফরমেশন বলে যাচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বাসিন্দা কতজন? 10 কোটি, 1,17,00,000 দিয়ে কি সে? আমার কথা হলো এক্সপোর্ট করলো কেন ভ্যাকসিন, এক্সপোর্ট করলো কেন অক্সিজেন? ও কাকে জিজ্ঞাসা করা? আমেরিকা আমাদেরকে ওষুধ পাঠাবে না? আমাদের জার্মানি এখন অক্সিজেন পাঠাবে না? ভারতীয়দের না দেখে ভাই সবাইকে দিতে হবে, না দেখে আবার বলবো যে অক্সফোর্ডের ও বিদেশে রাজনীতি করতে যাচ্ছে না, একদম রাজনীতির ব্যাপার নয়, এটা সিস্টেম, ডব্লিউটিও রুল অনুযায়ী সবাইকে পাঠানো হয়েছে। মানুষদা এক মিনিট মানুষদা, আমি উত্তরটা পেলাম না। সেটা হচ্ছে পরিবহন মন্ত্রী, এক্স পরিবহন মন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী, তিনি একটা আরে আপনি অনেক বলছেন মানুষদা, অনেক বলছেন, আপনারা দেখে নেবেন। আগে থেকে ইন্টারাপ্ট করা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকসিন পেয়েছে 1,17,85,949। এটার কখনকার, এটার টাইমিংটা হচ্ছে আপনার দেখে নিন, 8 মে 2021 7 AM। এবার আমার কথা হচ্ছে, আমি আমার বন্ধু যেটা ডিমান্ড করেছেন তর্কের খাতিরে আমি মানলাম 1,17,00,000 দিয়েছে পশ্চিমবঙ্গে। আর আমাকে বলতে দেবে না তো, আগে থেকেই বলে দিচ্ছে। এইবার কথাটা হচ্ছে যে এই 1,17,00,000 ভ্যাকসিন যদি পাঠিয়ে থাকেন, তার সম্পূর্ণ সুষ্ঠুভাবে বন্টনও করা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে। আমরা ধোঁকা রাজনীতি করি না। এই যে ভ্যাকসিন পাঠিয়েছে না, তার মধ্যে 3.5% ওয়েস্টেজ করে ফেলেছে, তার মধ্যে 3.5% আপনার সরকার ওয়েস্টেজ করে ফেলেছে। 3.5% আমাদের বুঝতে পেরেছেন? আমাদের আমার একটা প্রশ্ন, ওয়েস্টেজ হয়েছে কিনা? ইয়েস স্যার, ওয়েস্টেজ হয়েছে কিনা? আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে কোনো যে জিনিসগুলো পাঠানো হয়েছে তার একটাও ওয়েস্টেজ হয়নি। আমি বলছি, আমি এই ডেটাটা দিয়ে বলছি, প্রায় 3.6%, যেটা একটা অন্য পেপারের বিড়াল বেরিয়ে আসছে। কোন পেপারে দেখে নি? আমি এই পেপারের নামটা এই চ্যানেলে বলতে পারবো না। কি নাম? এই তো দেখুন না, হিন্দু। আর হ্যাঁ কিনা ডেটাটা হ্যাঁ কিনা? একটা কিছু পেপার। দাদা প্লিজ, প্রোগ্রাম করছি, প্লিজ দাদা, প্লিজ কোঅপারেট, প্লিজ কোঅপারেট, প্লিজ দাদা, প্লিজ। আপনার কথা আমি শুনেছি, আপনার প্রশ্ন আমি রেখেছি তো, প্লিজ। আমার কথা হচ্ছে, আমি পয়সা খরচ আমাকে বলতে না দিলে হবে না, আমাকে বলতে দিতে হবে। আমার কথা হচ্ছে, আমি পেপারে আমার প্রচুর টাকা, আমি পেপারে একটা অ্যাড দিয়ে দিলাম, বলতে তো দেবেন। এবার বলে নিই, সবচাইতে বড় কথা অ্যাড নয়, পরিসংখ্যান কি বলছে। কেউ বললো ওয়েস্টেজ হয়েছে, আমি জানি, আমার যেটুকু জার্নালিজম নলেজ, ইট ইজ এ নট অ্যাড। এটা ইনফরমেশন করা হয়েছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানো হয়েছে, এবং সেটা সর্বভারতীয়
একদম 1 থেকে 5-এর মধ্যে রয়েছে এমন সংবাদপত্রই কিন্তু প্রকাশ হয়েছে। এটার তথ্যে কোনো ভুল আছে বলে আমার মনে হয় না, আমার জার্নালিজম অন্তত জ্ঞান সেটা বলছে। আপনার কি বলছে? এবার আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে 50টা লোক আছে, তার মধ্যে আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে আপনারা ভিড় করবেন না প্লিজ। টিভিতে দেখুন, মোবাইলে দেখুন, সব জায়গায় আমাদের অনুষ্ঠান চলছে, প্লিজ ভিড় করবেন না। এটা একটা অনুষ্ঠান হচ্ছে, প্লিজ ভিড় করুন। দাদা যান না, গন্তব্যে যান না, কেন দাঁড়িয়ে আছেন? মোবাইলে দেখুন, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ যান যান, একদমই তাই। আমাদের বাড়িতে এবার প্রীতমদার কাছে আসবো। আমি একটু বলে দিই, এটা প্রথম থেকে এখন পর্যন্ত দর্শকরা বলছে মানুষ দাই বলে যাচ্ছে, মানুষ দাই হিরো হয়ে যাচ্ছে বলছে, হিরো হয়ে যাচ্ছে। একজনই কথা, আমি প্রীতমদার কাছে আসি, ব্যালেন্স করতে নাগরিক এই পশ্চিম একজন। আপনি বলেছেন, অনেক প্রশ্ন করেছেন, প্রীতমদা উত্তর দিই। এত প্রশ্ন আমার তো সব করে উত্তর তো উনি দিলেন না, ওয়েস্টেজ হয়েছে 1 কোটি হয়নি। আরে আমি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে ডেটা দেখালাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা 1,17,00,000 যে ভ্যাকসিন, সেটাও গভর্নমেন্টের ডেটা। এটা হচ্ছে আমি দেখালাম মে মাস 8 তারিখের টাকা, আজকে এপ্রিল মাসে। আরে অনেক দেখাবে না, কিসব ফ্রড, কিসব ফ্রড। প্লিজ মানুষদা প্লিজ। আপনার নেত্রী বলেছিল বাসন মেজে দেবো লোকের ঘরে যদি আমি এদেরকে টিকিট দিই, আবার টিকিট দিয়েছে। কে ফ্রড? কার বাড়িতে সিবিআই যায়? কে ফ্রড? ওইসব ফ্রডের কথা বলবেন না। আজকে 4 দিনের মধ্যে এখনো আজকে 2 তারিখ রেজাল্ট বেরোনোর পর লক্ষ লক্ষ লোক আজকে গৃহহীন হয়ে পড়েছে। আপনি বলছেন মানুষকে ফ্রড? এই বিষয়ে আসবো। অনেকে গৃহহীন, করোনার সময় আরো এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ, কারণ অনেকের বাড়ির মাথার থেকে ছাদ চলে যাচ্ছে বিভিন্ন হিংসার ঘটনায়। সেই বিষয়ে আসবো, কিন্তু এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর ফিরে এসে আবারও বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, কোভিড বাড়াচ্ছে রাজনৈতিক হিংসার জন্য কি কোভিড বাড়ছে? এই প্রশ্নটাকে রেখেছে প্রীতম দা। এই প্রশ্ন নিয়ে আমি মানুষদের কাছে যাব, কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ডক্টর সাহার কাছে। ডক্টর সাহা, অক্সিজেন যেটা নিয়ে এত হাহাকার, ভ্যাকসিন যেটা নিয়ে এত হাহাকার, সেই অক্সিজেন ভ্যাকসিন কি এখানে নষ্ট হচ্ছে, ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে? দেখুন, ব্যাপার অক্সিজেন তো সবসময় লাগে না, কোভিড পজিটিভ বলি। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই স্ট্যান্ডটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হাইপোক্সিয়া করছে। এটা আমরা কি অ্যাসিম্পটমেটিক ক্ষেত্রে লাগে না, যারা বাড়িতে বসেই 10 দিন 14 দিন ম্যাক্সিমাম 17 দিন থাকলে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু অক্সিজেন প্রয়োজন কখন হয়ে ওঠে? যদি শ্বাসকষ্ট শুরু হয়। এটা কিন্তু আমাদের এখন নতুন ট্রেন্ড, অনেককেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই যদি 4 দিনের পজিটিভ বা 1 2 জন হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে অক্সিজেন লাগবে। এবার আপনি যেটা বলছেন কি, অক্সিজেনের চাহিদা 1 নম্বর, যেটা দেখতে পাচ্ছি বাজারে চাহিদা খুব বেশি, আর হচ্ছে পাচ্ছি না। তার মানে কোথাও ব্যাপারটা হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, অক্সিজেনটা আসছে না। এই জন্য অনেক জায়গায় এইমাত্র দেখলাম যেটা কি উলুবেড়িয়াতে অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে, যাতে আমরা একটা যেই জায়গাতে আমরা আছি সেই জায়গাতে অক্সিজেনটা সরবরাহের একটা ভেহিকেল পেয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কি, ভ্যাকসিনের যেটা আপনি বলছেন, অবশ্যই ভ্যাকসিনটা যদি পোস্টেজ হয়ে থাকে, আমরা ভাবছি যে পোস্টেজ হচ্ছে না কারণ আমাদের এখানে, কিন্তু হয়েও থাকে, সেটাকে আবার কিন্তু আমাদের সেটাকে প্রপারলি পরের বার যখন আসছে প্রত্যেকটা যারা আছে নাগরিককে সমানভাবে বন্টন করতে হবে ভ্যাকসিনটা, যাতে আমাদের উইদিন ফিক্সড টাইম পিরিয়ডে প্রত্যেকটা লোক যাতে ভ্যাকসিনেটেড হয়ে যায়। আর এটা আমরা প্রথম যখন গাইডলাইন দিচ্ছিল যে যখন নেবে তার 28 দিনের মধ্যে সেকেন্ড ডোজ, কিন্তু দেখা যাচ্ছে অনেকে পাচ্ছে না, সেটা 42 এমনকি 56 ডেজ হয়ে যাচ্ছে। আমাদের কাছে অনেক ফোন আসছে যে ডাক্তার কী করবো, যে আমরা এখন 46 দিন সেকেন্ড ডোজ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা বলছি একটু ওয়েট করুন, হয়তো ভ্যাকসিনের শর্ট সাপ্লাই আসছে, ওয়েট করলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনারা বিব্রত হবেন না, ভ্যাকসিনেটেড হবেই আপনারা। আর অবশ্যই এটা মনে রাখবেন যে ভ্যাকসিন হওয়া মানে এটা নয় যে আমাদের সেকেন্ড টাইম আর কোভিড-19 ইনফেকশন হবে না। সুতরাং আপনাকে সেই মাস্ক পরতেই হবে আর স্যানিটাইজার ধুতেই হবে। একদমই খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। এবং মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রীতম দা যে প্রশ্নটা তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষরা আপনি স্বীকার করবেন না, যারা বাড়ির মধ্যে থাকতে পারছে না, যাদের মাথার ছাদটা কেড়ে নেওয়া হয়েছে রাজনৈতিক হিংসায়, তারা কোভিডে আক্রান্ত হবে না, কারণ তাদের বাড়ির ছাদ নেই, সবাই একসঙ্গে গাদাগাদি করে রয়েছে, কেউ খেতে পাচ্ছে, কেউ খেতে পাচ্ছে না। এই পরিস্থিতি বাংলায় কেন হলো? মানুষ খুব সত্যি কথা, আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী এই ভায়োলেন্সের বিরোধিতা করেছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন
যে কড়া হাতে এটার মোকাবিলা করতে হবে। আমরা 24 ঘন্টা পর আমরা সন্ত্রাসে 24 ঘন্টা 48 ঘন্টা পর আমি বলি 48 ঘন্টা আমি বলি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। ওই দিলীপ কবুত্র ঘোষ মেরে বাচ্চাকে বলছে 2 তারিখে সন্ত্রাসটা কারা করছে? মানবতা সন্ত্রাস কারা করছে? তৃণমূল না বিজেপি? সন্ত্রাস যারা করছে, যেখানে বিজেপি জিতেছে, একটা কথা বলুন, তাদের কোনো পার্টি হয় না। বলুন তাদের কোনো পার্টি হয় না। যারা সন্ত্রাস করছে তাদের কোনো পার্টি মনে করি আমি মনে করি অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের কোনো পার্টি হয় না। শেল্টার কারা দিচ্ছে? হ্যাঁ, শেল্টার যেখানে বিজেপি দায়িত্ব পড়েছে সেখানে বিজেপি দিচ্ছে। আমি বলছি তো, আসছি তো, যেখানে তৃণমূলের দায়িত্ব রয়েছে আমরা দেখব যাতে এই ধরনের মানুষদা এটা একে দুই হলো না। মানুষদা বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ দেখছে। খবর নিন, ঘরের পর ঘর লুট করে গেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। অনুরোধ করবো, গৃহহীন অবস্থায় আছে, ক্যানিং এ খবর নিন। আপনাদের বলছি, আপনারা ক্যামেরা নিয়ে যান, দেখুন আপনাদের লোকগুলোকে ক্যানিং এ গোঘাটে একটি মেয়েকে নগ্ন করে দিয়েছে। আপনারা দেখুন, আপনারা টিভিতে দেখুন, নন্দীগ্রামে দেখুন কি হচ্ছে। বলতে না দিলে আমিও চেঁচাবো, বলতে না দিলে। এক মিনিট। গোঘাটের শ্যামবাজার, বারুইপুর, নন্দীগ্রাম সহ মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ আসছে। আপনি বললেন যেখানে বিজেপি জিতেছে সেখানে বিজেপি শেল্টার দিচ্ছে। আপনি এই কথাটা বললেন না যেখানে তৃণমূল জিতেছে সেখানেও তৃণমূল শেল্টার দিচ্ছে। এটা যদি বলতেন তাহলে ভাবতাম নিরপেক্ষভাবে আপনি একে একে দুই করছেন। এবার আমি বলছি, আমাদের মুখ্যমন্ত্রী আমার তো বলতে না দিলে কি করা হবে? মানুষটা উত্তেজিত হয়ে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাস করি না। বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার সেই এক কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এইটাকে কড়া হাতে প্রশাসন মোকাবিলা করবে। আমরা কড়া হাতে করছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এতজন খুন হলো, এতজন রেপ হলো, এতজন শ্লীলতাহানি হলো, কতজন গ্রেফতার হয়েছে? এবার কথাটা হচ্ছে কতজন? সংখ্যা এবার কথাটা হচ্ছে অ্যালিগেশনটা পড়েছে, ইনভেস্টিগেশন চলছে, কালপ্রিট উইল বি অ্যারেস্টেড। কবে? বিজেপির 150 জন তো বিজেপির 150 জনের উপরে কর্মী খুন হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে? 150 জন লোক আছে, 150 জনকে মারে। এরা পয়সা দিয়ে লোক হচ্ছে, বাংলার মানুষ দেখছে। 2.5 কোটি ভোট পেয়েছে, 2.5 কোটি ভোট বুথে অনলি 63টা ভোট কম পেয়েছে তৃণমূলের থেকে। এই স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি তোমায়। বাংলার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এরা জালিয়াতি করে, গুন্ডাবাজি করে, ভোটকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করে জিতেছে। গুন্ডাদের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন করেছে তৃণমূল। যাই হোক, আমার টপিক যেটা যে কোভিড বাড়ছে, কোভিড মোকাবিলা করতে হবে, কোভিডকে জয় করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক হিংসাও কিন্তু একটা বড় কারণ যাদের বাড়ির মাথায় ছাদ নেই, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তারা কিভাবে কোভিড জয় করবে? রাজনৈতিক হিংসা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আমি জার্নালিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় ঘটেছি এখন পর্যন্ত। নন্দীগ্রাম, গোঘাট, আরামবাগ, খানাকুল, মুর্শিদাবাদ, মালদা, সোনারপুর, বারুইপুর বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে। নদিয়া, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, বারে বিজেপি অভিযোগ করছে, কোথাও তৃণমূলরাও মার খাচ্ছে। নদিয়ায় তৃণমূল মার খেয়েছে, কিন্তু মানুষদা যেটা বললেন যে যেখানে তৃণমূল মার খাচ্ছে সেখানে বিজেপি সন্ত্রাস করছে, কিন্তু যেখানে বিজেপি মার খাচ্ছে সেখানে কে সন্ত্রাস করছে মানুষদার জানা নেই। আমি একটু জানার চেষ্টা করি। আমি একটা কথা বারবার বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে। তার আগে উনি ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট, দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের হাতে। 2 তারিখ থেকে 5 তারিখ আবার সেই গ্রেফতার। 2 তারিখ আপনি কনস্টিটিউশনটা জানুন, আমি জানি কনস্টিটিউশন জানেন না, উই ডিউ রেসপেক্ট জানেন না। ইলেকশন কমিশন দায়িত্ব ছিল শুধু ইলেকশন করার জন্য, ল এন্ড অর্ডার
চুপ করে রয়েছে, খুনের রাজনীতি করেছে, রক্ত গঙ্গা বয়ে গেছে, রক্ত গঙ্গা বয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে ধিক্কার। মিথ্যে ভোটে এই প্রধানমন্ত্রীকে আমি ধিক্কার জানাই, কারণ মিথ্যে কথা বলে যাচ্ছে মর্নিং টু ইভিনিং। কিভাবে মিথ্যা দেবো? সত্যি কথা কে বলছে? মানুষদা সত্যি কথা কে বলছে? আমরা অন্তত মানুষকে ধোকা দেই না। আমি একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন। মানুষদা, আজ পর্যন্ত রাজনৈতিক হিংসায় অনেকজন খুন হয়েছে, অনেকজন, আপনাদের এমএলএও খুন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষদা কতজন অ্যারেস্ট হয়েছে এটা বলুন। এই ভোট ভায়োলেন্সে 48 ঘন্টার মধ্যে নানা করা হলো, তিনজন মা বোন রেপ হয়েছে। এটা সব থেকে বড় লজ্জা, মাথা একদম নিচু করে দেবার মতো লজ্জা। কজন গ্রেপ্তার হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে? এবার বলি আরেকটা কথা, এর সঙ্গে অ্যাড করা উচিত ছিল শীতলকুচিতে ভোটার লাইনে দাঁড়িয়ে 4 জন নিরীহ ভোটার, তাদেরকে নিরীহ ভোটার যারা সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করে তারা নিরীহ ভোটার নয় মানুষদা। আক্রমণ করেছে নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন। আপনারা কোর্টে যান। আমরা যেটা করছি, যেটা ঘটনা সেটা হচ্ছে নির্বাচন কমিশন কেন ওখানে অবজারভার বলেছেন, ইভিএম গন্ডগোল, ওখানে অবজারভার, সেই নির্বাচন কমিশনের তদারকির ভোটেই আপনারা জিতেছেন। আপনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন কি করে? নির্বাচন কমিশন পক্ষপাত, কিন্তু এটা যে মানুষের ভোটে জিতেছি, মানুষকে পারচেজ করতে জিতেছেন তো। জিতিয়েছে এই কারণে পরিবর্তন দেখতে চেয়েছিল, শান্তির বাংলা দেখতে চেয়েছিল, শান্তির বাংলা দেখতে চেয়েছিল তো শান্তির বাংলা দেখতে। এটা শান্তির বাংলা, শান্তির বাংলা। আমি একটা কথা বলি, আমাদের বাংলা সংহতির বাংলা। এই রাজ্যে কোভিডের পরিস্থিতি ফার্স্ট স্টেজ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্স নেই, মানুষের হাহাকার, মানুষ একের পর এক মৃত্যু হয়েছিল, আত্মীয়কে বুকে ধরে মৃত্যু হতে হয়েছিল, সেই ছবি এই বাংলায় দেখেছে। কিন্তু তারপরেও সেকেন্ড ওয়েভেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক সেই ঘটনা। অক্সিজেন নেই, ভ্যাকসিন পাচ্ছে না, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের প্রথম সারির যোদ্ধা ঘোষণার পরেও এখনো নন অ্যাক্রিডিটেশন যাদের কার্ড, সেই সাংবাদিকদের ভ্যাকসিনের কোনো ব্যবস্থা করা হয়নি। কেন হয়নি? আমাদের রাজ্যের পরিস্থিতিকেই আমি বারবার প্রতিদিন যতদিন না উত্তর পাবো ততদিন বুক চিতিয়ে, বুক থুকে, চোখে চোখ রেখে প্রশ্ন করবো। এখন কিন্তু আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এখন সময় একদম শেষ। মানুষটা সকলকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই প্রশ্ন আমি করতেই থাকবো, চোখে চোখ রেখে প্রশ্ন করবো। আজ এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা।